কবি এবং ঔপন্যাসিক ওয়াহিদা খন্দকার। উপস্থিত সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং উপস্থিত গুণীজনকে আমার শ্রদ্ধা। এখানে আসার পর যত বক্তব্য শুনেছি, অনেকের কাছে শুনেছি যে বয়েজ রিক্রিয়েশন ক্লাবের এই অনুষ্ঠানে দুবার এলাম, চারবার এলাম, প্রতিবার এলাম, আর আমি জন্মের পর থেকেই আসি, কারণ দেয়াল তৎকালেই আমার বাড়ি। আমি পাশের বাড়ির মেয়ে। খুব ছোট ছিলাম জ্ঞান হওয়ার পর, তখন আমাদের সব পেয়েছি আসল করাতেন পল্টুদা। সবাই পীযুষদা বলে, কিন্তু আমি পল্টুদাই বলবো। এত নিষ্ঠার সঙ্গে করতেন যে আমি কোনোদিন সেটা ভুলতে পারি না। আমি এখন কর্মজগতে আছি, তারপর সব পেয়েছি আসলের কথা এলে আমার পল্টুদার কথাই মনে পড়ে। গোকুল কাকু আছে, ভীষণ ভয় পেতাম, পূর্ণ কাকু আছে, মানে এরা সবাই আমার পরিবার। আর সেই মঞ্চে এত বছর পর আজকে আমি বলতে এসেছি, এর জন্য আমি দারুণভাবে আনন্দিত এবং আপ্লুত। সব থেকে বড় কথা, এই প্রসঙ্গটা তুললাম, তার বড় কারণ হচ্ছে আমি নারী প্রসঙ্গে যাচ্ছি, কিন্তু এটা একটু আমি বলবো, কারণ এটা আমার অত্যন্ত আবেগের জায়গা। বললাম এই কারণে যে আমার যতটুকু সংস্কৃতি চর্চা বা আমার যতটুকু মনন চর্চা, যতটুকু আমার মনোভূমি গড়ে উঠেছে, তার অনেকাংশেই বয়েজ রিক্রিয়েশন ক্লাব তার অংশীদার। কারণ আমি জন্মাবার পর থেকে সংস্কৃতি চর্চামূলক যে শব্দটা শিখেছি, সেটা এই ক্লাবের হাত ধরে শিখেছি। এটা ললিতা মুক্ত মঞ্চ ছিল, ওইখানটায় ছিল। তখন পুরো বাংলা নাট্য প্রতিযোগিতা হতো, কি না হতো। এখন তো আমার মনে হয় আগেকার মতো এরকম হয় না। আজ থেকে 20 বছর আগে দিনহাটায় সংস্কৃতির জোয়ার বইয়ে দিয়েছিল এই বয়েজ রিক্রিয়েশন ক্লাব। আমার বলতে কিন্তু মাত্র বিধা নেই, কারণ এটা শোনা নয়, আমার নিজের চোখে দেখা, আমার গোটা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এটা বলতে গেলে আমার 2 ঘন্টা সময় লাগবে। আমি মানে এত প্রতিদিনের কথাই বলতে পারবো। তো আজকে যে বিষয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে সাহিত্য চর্চায় নারীদের প্রতিষ্ঠা লাভ কতটা দুরূহ বা দুরূহ নয়। তো প্রথমত তো এখানে যারা বসে রয়েছেন অধিকাংশই নারী। দ্বিতীয়ত আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসে এই কোড এই বিষয় নিয়ে নারী দিবসের আগের দিন বলতে এসেছি, এবং অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে আমরা এই বিষয়ে বলছি। এখানেই সাহিত্য চর্চা নারীদের খানিকটা প্রতিষ্ঠা পেয়ে গেছে বলে আমার মনে হয়। তৃতীয়ত, নারী আসলে লাভ আর হেট এই দুটো কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। সমাজ পুরো নারীকে ভালোবাসে না, আবার পুরো ঘৃণাও করে না। কারণ নারীকে যদি খুব ভালোবাসতো, তাহলে আমাদের এই কোড এই বিষয় নিয়ে আজকে কথা বলার দরকারই ছিল না। আর যদি খুব ঘৃণা করতো, তাহলে এই সাহসী আপনাদের এই বিষয়ে আমরা বাদ করতে চাই। তো আজকে একটা সময় ছিল যখন নারীরা কি করবে, কি বলবে, এই আলোচনাগুলো সব পুরুষরাই করবে। কিন্তু আজকে আমরা কিছু নারী সাহিত্যিক বা যারা লিখিয়ে তারা আজকে এসেছি, সমাগম করে, মানে সমাগম হয়েছে একটা এই বিষয়। তাতেই আমার মনে হয় এই আমরা কিছুটা সাহিত্য চর্চা হয়তো কিছুটা করতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে এই পথটা কতটা দুরূহ, অনেকটাই দুরূহ, মানে অনেকটা। কারণ 19 শতকের আগে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে নারীদের মাত্র 2-3টে পরিচয়, এক গৃহিণী অথবা মা অথবা মেয়ে, এই কয়েকটা পরিচয়। এবং তাদের কথা বলার বিশেষ দরকার নেই, কারণ তারা হচ্ছে শুধুমাত্রই গৃহকর্ম করবেন, সন্তান প্রতিপালন করবেন, এগুলোই তাদের কাজ। এবং যেহেতু এর বাইরে কাজ নেই বা ভাব প্রকাশের সুযোগ নেই, তাই তাদের কথা বলার প্রয়োজন নেই, তাই শিক্ষারও বিশেষ দরকার হয়নি। তারপর 19 শতকে নবজাগরণ হলো, এবং তারপরে নারীরা কথা শিখলো, নারীরা লিখতে শিখলো, পড়তে শিখলো, এবং আমরাও লিখতে শিখলাম। তো এভাবেই আমরা এগোচ্ছি, কিন্তু আমাদের গতিটা একটু ধীর না, আমরা ধীর লয়ে এগোচ্ছি। তো এই ধীর
নয় আজও মানে বহমান। আমরা এই যে পিছিয়ে পড়েছি নারীরা, আমরা এমনিতেও সাহিত্যের ইতিহাস যদি লক্ষ্য করি সেখানেও দেখতে পাবো যেসব নারী সাহিত্যিকরা আসছে তারা কিন্তু অনেক দূরেই আসছে। তাদের কিন্তু আমরা যদি কৃষ্ণকুমারী থেকে শুরু করে এখনকার যারা আমরা লিখছি তাদের প্রত্যেকেই যদি দেখি আমাদের গতি ততটা ধীর নয়, তাহলে নারীরা কোথায়? তো যদি আমরা কবিতার ক্ষেত্রে দেখি তাহলে আমরা নারীদের ক্ষেত্রে অনেক কবি যারা তারা কবিতা লিখছেন বেশ কিছু নারীকে পাবো। আমি এখানে কাউকে ছোট করে বলছি না, আমি নিজেও কবিতা লিখি। এবার কথা সাহিত্যের ক্ষেত্রে নারীদেরকে বিশেষ খুব একটা পাওয়া যাচ্ছে না। তাহলে কেন পাওয়া যাচ্ছে না? তার প্রধানত কারণ হচ্ছে যে মানসিক শান্তি বা যে সময় বা যে সামাজিক অবস্থা, যে নির্জনতা একটা নারীর লেখার জন্য প্রয়োজন, সেটা তিনি পাচ্ছেন না। এবার কবিতার ক্ষেত্রে তিনি কি করে পাচ্ছেন? কবিতা একটা বিশেষ ভাব এবং কবিতা সাহিত্যের একটা সংক্ষিপ্ত পরিসর। তিনি সারাদিনের গৃহকর্ম করবার পর, নিজের সমস্ত দায়িত্ব পালন করার পর সারাদিন ঘুরে তিনি সারাদিন সেই ভাবনাকে লালন করে কোনো একটা সংক্ষিপ্ত সময় তিনি সেটা লিখে ফেলতে পারছেন। পদ সাহিত্য হচ্ছে একটা বৃহত্তর পরিসর, সেখানে নারীর একটা নির্জনতা চাই, একটা সময় চাই, একটা মানসিক শান্তি চাই, যেটা তার পাওয়া সম্ভব নয় এই পুরুষতান্ত্রিক সমাজে। সেটা একটা নারীর পক্ষে অত্যন্ত দুরূহ। আমরা সবাই জানি সিমন দা বোভার তার দ্বিতীয় লিঙ্গ বইয়ে একটা দারুণ কথা বলছেন, নারী হয়ে কেউ জন্মায় না, নারী হয়ে ওঠে। সমাজ কোড অফ কন্ডাক্ট দিয়ে একটা মানব শিশুকে নারী হয়ে, যে আচরণ বিধি চাপিয়ে দেয় একজন নারীর উপরে, যে তুমি এভাবে বসবে না, তুমি এভাবে কথা বলবে না। সে কি, তুমি এত জোরে হাসছো কেন? পাশের বাড়ি থেকে সরে যাচ্ছে। তুমি এত জোরে খাবার পরে ঢেকুর তুলছো কেন? পাশের বাড়ি থেকে শুনলাম মেয়েদের এত জোরে ঢেকুর তুলতে নেই। আমরা যারা লিখতে এসেছি তারা আসলে এই ঢেকুরটাই তুলতে এসেছি, যে আমাদের ঢেকুর বাড়ির বাইরে থেকে রাজ্যের বাইরে, জেলার বাইরে, দেশের বাইরে চলে যাবে। কিছুক্ষণ আগে পানুষ নাগের কথা এসেছে, তিনি দেশের বাইরেও পৌঁছে দিয়েছেন তার ঢেকুর, তার চিৎকার। তো আমরা যখন এই ঢেকুর তুলছি, কিন্তু সমাজ আমাদের কাছে কি প্রত্যাশা করে? আমরা শুধু গৃহকর্ম করবো এবং আমরা সন্তান প্রতিপালন করবো, তার মধ্যে সীমাবদ্ধ থাকবো। কারণ পুরুষতান্ত্রিক সমাজ একটা নারীর যত্ন পছন্দ করেন, তার প্রতিপালন পছন্দ করেন, তার সৌন্দর্য পছন্দ করেন, কিন্তু তার গাম্ভীর্য, তার ভাব, তার কথা বলা, তার গভীরতা, সেটা খুব বেশি পছন্দ করেন বলে আমার মনে হয় না। কারণ একজন নারী দূর থেকে সৌন্দর্য, তার বন্ধুত্ব পছন্দ, কিন্তু একজন নারী সে একজন খুব গভীর একজন মানুষ, একজন গভীর বক্তব্য দেবে, এরকম নারীকে কিন্তু বিশেষ পুরুষতান্ত্রিক সমাজ পছন্দ করেন বলে আমার মনে হয় না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অর্থনৈতিক নির্ভরশীলতা। বিশেষত প্রান্তিক যে জায়গাগুলো রয়েছে, সেখানে আমাদের ধরে নিতে হবে যে অর্থনৈতিক দিক থেকে প্রান্তিক নারীরা শহুরে নারীর থেকে খানিকটা পিছিয়ে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আর্থিক দিক থেকে গ্রাম একটু পিছিয়ে। একটা নারী লিখিয়ে আগে তো তাকে অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়, তারপর যখন সেটা প্রথম বই প্রকাশ করতে যায়, তখন সেই বইটা প্রকাশ করার জন্য কিছু ব্যয়টা তাকে করতে হয়। অনেক প্রকাশক সেটা ডিমান্ড করে থাকেন। সেই ব্যয়টা করার জন্য সে যদি অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হয়, তাহলে সেটা তার পরিবার থেকে তার পাওয়া কোনোভাবেই সম্ভব। জানি না, অনেক প্রগতিশীল পরিবার আছেন সেটা সম্ভব, কিন্তু অনেকাংশেই সেটা সম্ভব নয়। আর একটু আগেই বলছিলাম যে মানসিক শান্তির কথা, এখানে একটা চমৎকার মল্লিকা সেনগুপ্ত জীবন থেকে আমি পেয়েছি। যে মল্লিকা সেনগুপ্ত রোরও তখন ছোট, মল্লিকা সেনগুপ্ত একটা বড় প্রজেক্ট করছেন, সেটা আপনারা অনেকেই পড়েছেন, স্ত্রীলিঙ্গ নির্মাণ যে বইটা আছে, আর সেই বইটা নিয়ে তিনি প্রচুর পড়াশোনা করছেন, লাইব্রেরি যাচ্ছেন, সেটা লেখার চেষ্টা করছেন। কিন্তু এরকম দিনে প্রায় আয়া আসতো না। তো এরকম দিনে আয়া একদিন আসেনি। আমরা সবাই জানি মল্লিকা সেনগুপ্তের তার হাজবেন্ড কবি সুবোধ সরকার, শ্রদ্ধেয় কবি সুবোধ সরকার, এবং তিনি নারীবাদে বিশ্বাসী এবং নারী স্বাধীনতা এবং নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাসী। কিন্তু তার স্ত্রীলিঙ্গ নির্মাণ বইয়ে একটা অদ্ভুত অভিযোগ করছেন
বলছেন যে ভেবেছিলাম, সেদিন আয়া আসেনি, এরকম একটা দিনে তিনি স্ত্রীলিঙ্গ নির্মাণ করে লিখছেন যে ভেবেছিলাম আজ লাইব্রেরির কাজটা শেষ করব, কিন্তু আয়া না এলে সব বাচ্চা। অথচ তুমি যখন লেখো তখন নির্বিঘ্নে একটা ঘর, একটা নির্জন সময় তোমাকে আমি দিচ্ছি, কিন্তু কই তোমার জন্য তো, আমার জন্য তো তুমি তেমন কিছু দিচ্ছ না। তাহলে একটা একটা প্রগতিশীল দাম্পত্য, একটা সচেতন দাম্পত্য, সেখান থেকে একজন নারী কবি লিখছেন, লিখিত আকারে তিনি অভিযোগ দিচ্ছেন। সেখানে যারা প্রান্তিক নারী বা আমার মতো মুসলমান বাড়ির মেয়ে, মুসলমান বাড়ির বউ, তার জন্য এটা কতটা কঠিন, এটা মনে হয় আপনারা একটু হলেও অনুমান করতে পারবেন। এছাড়া মিডিয়া বা প্রচার, এগুলো তো ব্যাপার আছে, কারণ প্রকাশকও চান না যে একটা নারী, ওই একটু আগে আনন্দে তিনি বলছিলেন নারীদের লেখা প্যান প্যানানি, মেয়েরই লেখা, প্রকাশকরাও এরকম মেয়েরই লেখাকে একটু এড়িয়ে যেতে চান, যেটা মনে হয়েছে প্রকাশকরা চান। এবং কোনো, যেটা অনেকে তিনি বলছিলেন যে রাজনৈতিক যে আমার একটা বক্তব্য থাকতে পারে, সেটা যতক্ষণ না আমার রাজনৈতিক বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক বক্তব্য কারোর কাছে গ্রহণযোগ্যতা তেমন করে পায় না। এবং এর জন্য প্রকাশকও অনেকাংশে দায়ী। প্রকাশকও একজন নারীবাদী লেখক, মানে যারা নারীদেরকে নিয়ে লিখতে চান তাদের লেখা তিনি এগিয়ে যেতে চান, এবং রাজনৈতিক লেখা লিখবেন তাদের কথা, মানে পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতা হচ্ছে কি, নারীরা আবার কি রাজনীতি করছে, তারা কি লিখবে, বা লিঙ্গ বৈষম্য নিয়ে যখন কোনো নারী লিখতে চান, লেখেন, তখন মানে কি বলছে, কি লিখবে, তার কি মানে এ নিয়ে তার তেমন কিছুই, মানে এরকম একটা ব্যাপার থাকে, মানে একটু সরিয়ে রাখার ব্যাপার আসে। তো এক্ষেত্রে এবং মিডিয়াও সেই নারীদেরকে, যে যারা লিখছে এই সময়, তাদেরকে প্রচারে আনতে চায় না। এবং প্রচারে, এবার প্রতিষ্ঠা পাওয়ার যখন প্রশ্ন আসছে, প্রতিষ্ঠা পাওয়ার প্রশ্ন আসা মানে প্রচারের প্রশ্ন আসা। একটা নারী, যেখানে আমি এখানে আমার বিষয় হচ্ছে প্রতিষ্ঠা পাওয়া কত গুরুত্ব, এবং প্রতিষ্ঠা মানেই সেটা প্রচার কেন্দ্রিক। প্রচার যদি তার লেখা না হয় তাহলে সেটা প্রতিষ্ঠার প্রশ্ন আসে না। হ্যাঁ, তাছাড়া হয়তো মরণোত্তর প্রতিষ্ঠা সে পেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে মানসিক প্রতিবন্ধকতাও নারীদের নিজেদের আছে। সেটা হচ্ছে, আমি আমার কথাই বলছি, আমার লেখার সময় হচ্ছে আমি ভোর 4টে থেকে লিখি। অনেকের কাছে শুনতে খুব আশ্চর্য লাগবে, আমি ভোর 4টে থেকে লিখি। আমি আমার দুটো উপন্যাসকে লিখেছি, সেটা ভোর 4টে থেকে লিখেছি, এবং আমি আমার জীবনের যত কবিতা লিখেছি সব রাত্রি 12টার পর লিখেছি, অথবা ভোর 4টে থেকে লিখেছি। কারণ আমি এটা মানে এই মঞ্চে দাঁড়িয়ে আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমার যেন মনে হয় যে আমি, আমার সন্তান, আমার পরিবার যারা আছে, আমি যদি তাদের কথা না শুনে ঘর আটকে লিখতে বসি, তাহলে তাদের বঞ্চিত করা হবে। এই যে সন্তান প্রতিপালন একটা নারীর কাজ, বা সাংসারিক কাজ একটা নারীর কাজ, সেটা সমাজ দীর্ঘদিন ধরে আমার রক্তে পুশ করে দিয়েছে, আমার ভেতরে সেটা লালন হয়ে গেছে। আমি চাইলেও এটাকে ওভারকাম করতে পারি না যে আমি সকাল 7টায় লিখতে বসবো, আমার পরিবারকে আমি বলবো দেখো বাবা দরজাটি আটকালাম, এই আমি লিখতে বসলাম, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। এই দৃষ্টতা আজও আমার হয় না। এটা এই মানসিক প্রতিবন্ধকতা আমি নিজে লালন করি, কারণ আমি নিজেও এর উঠে যেতে পারিনি। কারণ দীর্ঘদিনের এই যে মানে সরিয়ে রাখা, এই যে নারীদের এটাই কাজ, নারীদের কাজগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে সমাজ, এবং এই নির্দিষ্ট কাজের বাইরে আমি মাত্র করতে পারি, আমি যতই এখানে নারীদের কথা বলি। আরেকটা বিষয় হচ্ছে, আমার আরেকটা লড়াই আছে। আমি যেহেতু নারী এবং আমি সাহিত্য চর্চা করি, আমি আপাতত এখানে দাঁড়িয়ে নিজের কথাই বলবো। আমার আরেকটা লড়াই আছে, যেটা অন্যান্য নারী সাহিত্যিকদের থেকে এই লড়াইটা আমার আরেকটু বেশি। সেটা হচ্ছে, আমি যে লিখি, কারণ আমি যেখানে থাকি, যে বিষয়ে, যেখানে আমি যে ধর্মে থাকি, যে ধর্মে আমার পরিচয়, আমি ধর্ম মানি না সেটা পরের প্রশ্ন, কিন্তু আমার পরিচয় আমি চাইলে এটা উঠে যেতে পারবো। সেখানে যখন 19 শতকের নারী নবজাগরণ হলো, সেখানে সে হাত ধরে এলো রামমোহন বিদ্যাসাগরের
সেখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, যেভাবে হিন্দু নারীরা মেয়েরা পড়াশোনা শুরু করলো, সেই অর্থে মুসলিম মেয়েরা কিন্তু পড়াশোনাটা করলো না। সেখানে কিন্তু মুসলিম নারীরা অনেকটা পিছিয়ে থাকে। এই যে পিছিয়ে থাকা আজও আমাকে বহন করতে হয়, কারণ আমার কমিউনিটিতে স্বাধীনতার পর এখনো পর্যন্ত আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, মুসলমান নারী সাহিত্যিক, কথা সাহিত্যিক বিশেষত অত্যন্ত কম। এবং সেটা আমার আরেকটা লড়াই, কারণ আমার সারাউন্ডিং এর সঙ্গে এই লড়াইটা আমাকে করতে হয়। কারণ আমি অস্বীকার করতে পারবো না যে মুসলমানদের একটা অবগুণ্ঠন তো রয়েছে, সেখান থেকে বেরিয়ে সেটার সঙ্গেও আমাকে ফাইট করতে হয়। অর্থনৈতিক নির্ভরশীলতার জায়গা আমি অতিক্রম করতে পেরেছি। আমি আমার শিক্ষা, আমার মানসিক দীনতাকেও আমি গোপন করে আমি আমার কাজটা, সে লড়াইটা আমি নিজের সঙ্গে লড়াই করে করছি। আমার সামাজিক নারীদের যে ত্যাগ, সেটার বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু মুসলমান নারীর একটা ত্যাগ, সেই বাড়তি লড়াইটা আমাকে করতে হয়। এবং এটা করেই আমি রোজ লিখি এবং আমি পরাভূত হতে চাই না, কারণ পৃথিবীতে কোনো মানুষ পরাভূত হতে আসেনি, প্রত্যেকে সার্থক হতে আসে। সেজন্যই বলবো যে তবুও এখন নারীদের অবস্থা খুব খারাপ, এটা বলা যাবে না, অনেকটা অবস্থা। কারণ এখন সোশ্যাল মিডিয়ার সময় অনেকে নিজে লেখে এবং ব্লগ করে নিজের কবিতা লেখা এগুলো পৌঁছে দিতে পেরেছে, এবং সেই ক্ষেত্রে একটু এগিয়েছে। এবং আগামী দিনে এই বৈষম্য নিয়েই আমাদেরকে কঠোরভাবে এগিয়ে যেতে হবে। এসব বিষয় বললে আরো অনেক কিছুই বলতে হয়। শেষে আমি ঝুম্পা লাহিড়ির সেই সাক্ষাৎকারটা যেটা উদয় উল্লেখ করলো, সেই বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ঝুম্পা লাহিড়ির সাক্ষাৎকারে ঝুম্পা লাহিড়ি বলছেন যে তার ভাষা নেই। সেটা আমাকে যতটা না ভাবিয়েছে, সব থেকে বেশি ওই সাক্ষাৎকারে আমাকে ভাবিয়েছে ঝুম্পা লাহিড়ি বলছেন তার মা লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতেন। যে আজকে সেই নারী যদি তাকে বাধ্য হয়ে প্রবাস জীবন বেছে না নিতে হতো, তিনি আজকে হতে পারতেন ঝুম্পা লাহিড়ির মতো না হলেও তিনি আজকে স্বনামধন্য হতে পারতেন। তিনি প্রতিষ্ঠা পাননি এই পুরুষতান্ত্রিক সমাজ আর এই সামাজিক কাঠামো, এবং আমার মতো তার মানসিক দীনতার মধ্যে তিনি যেতে পারেননি। তিনি সোচ্চার হয়ে বলতে পারেননি যে আমি প্রবাস জীবন চাই না, আমি দেশে ফিরতে চাই, আমি আমার বাংলা ভাষায় লিখতে চাই। আজকে ঝুম্পা লাহিড়ি প্রতিষ্ঠিত, তাই তার মায়ের কবিতা তিনি অনুবাদ করে তিনি আনতে চান সর্বসমক্ষে। কিন্তু এরকম শত শত মায়েরা কবিতা লিখে ডায়েরি ভর্তি করে সে ভাগাড়ে চলে গেছে, সেটা প্রতিষ্ঠা পায়নি। তো আমাদের ঝুম্পা লাহিড়ির মায়ের কথা সাক্ষাৎকারে অত্যন্ত ভাবিয়েছে, কারণ এই লড়াইটা খুব কঠিন। একটা নারী ছাড়া এটা কাউকে যারা বসে আছেন তারা হয়তো জানেন প্রতি মুহূর্তে আমাদের পরীক্ষা দিতে হয়। আর সাহিত্য চর্চা মানে কি, আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে না বললেই নয়, বললে খারাপ লাগতে পারে, তবু বলছি। 1990 সালে মল্লিকা সেনগুপ্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা সাহিত্য সম্মেলন, সেখানে তিনি কবিতা পড়তে যাবেন, এবং তিনি যাচ্ছেন, সঙ্গে সুবোধ সরকার যাচ্ছেন, জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায়, স্বনামধন্য সব কবিরা যাচ্ছেন। এবার সেখানে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আরেকজন 20 বছর বয়সী একটি মেয়েও কবিতা পড়ার ডাক দিয়েছেন। তারপরে অনুষ্ঠানটা হবে প্রেসিডেন্সিতে, বড়সড় একটা অনুষ্ঠান। ঠিক অনুষ্ঠানের আগের দিন দুপুরবেলায় সেই 20 বছর বয়সী মেয়েটি ছুটে এসে মল্লিকা সেনগুপ্তের কাছে কেঁদে পড়লেন। কেন? কারণ কোন এক পুরুষ কবিতাকে বলেছেন যে স্কার্টের তলা দিয়ে কতটুকু পা দেখা গেল আর জামার উপর দিয়ে কতটুকু গা দেখা গেল, তার উপর প্রতিষ্ঠানের নেক নজর নির্ভর করে, প্রতিষ্ঠানের নেক নজর পাওয়াটা নির্ভর করে। আজকে একটা নারী সাহিত্যিকের লেখা যদি প্রতিষ্ঠা পায়, তার পেছনে পুরুষতান্ত্রিক সমাজ বারবার তার চরিত্রকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা অস্বীকারের কোনো জায়গা নেই, আমরা যারা লিখতে এসেছি এটা প্রত্যেকে জানে। অথচ তারপর আবার তারাই বলবেন যে লেখা হচ্ছে গণ্ডিবদ্ধ। আচ্ছা বলুন, আমি থাকি একটা পরিবারে, আমার 2টি ছানা, আমার সন্তান, আমি আমার পাশের বাড়ির বৌদিকে দেখি, ও বাড়ির দাদাকে দেখি, এটাই আমার সারাউন্ডিং, আমি লিখবো এর ভেতরে। এবার আমি ভেবে নিয়েছি আমার প্রজেক্ট হবে অযোধ্যা পাহাড়। এবার আমি অযোধ্যা পাহাড়ে গিয়ে আমি থাকতে পারবো? কিন্তু অথচ একটা পুরুষ লেখক যে অযোধ্যা পাহাড়ে 2 মাস কাটাবেন, তার পরিবার বলবেন যে আরে জানো তো অযোধ্যা পাহাড়ের প্রজেক্ট
তার একটা ভালো লেখা লিখছে সগর্বে বলবে, আর আমি যদি সেই কথাটা ডিঙিয়ে অযোধ্যা পাহাড়ে গিয়ে 4 দিনের জন্য যাই, পাশের বাড়ির বন্ধু বলে, ও বাবা কি সাহস গো, বাচ্চাগুলোকে ফেলে চলে গেল, এ কেমন মেয়ে মানুষ। তাহলে আমার লেখা গণ্ডিবদ্ধ হবে? আমি তো ক্রুশে বসে রাত্রি গঙ্গাবক্ষ দেখতে পারবো না। তারপর আমার লেখাকে গণ্ডিবদ্ধ বলা হবে, কারণ আমার লেখা গণ্ডিবদ্ধ করে দিচ্ছে এই সমাজ। সেজন্যই সবার কাছে বিনীত অনুরোধ, যারা লিখতে চান তার পরিবার এবং তার সমাজ তাকে সেই পথ খুলে দিন। আর ভালো থাকবেন। শুভরাত্রি।